ট্রাম্প বলছেন এটি একটি বড় সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। ওয়াও! আমেরিকা করে কি ইরান যা বলে ওইটাই 2 দিন পরে তা বলে এবং তারা বলেছে ধন্যবাদ না। হাসতেছি আমি, সে নিজেই আবার সেটা তাদের যে অস্ত্র এই পর্যন্ত ব্যয় হয়েছে তার চেয়ে বেশি তারা এই কয়েকদিন আবার বানিয়ে ফেলেছে। আমেরিকার তৃতীয়বারের মতো কি হতে পারবে কিনা, ট্রাম্পের পক্ষে সম্ভব কিনা, মানে এটা তো সংবিধান চেঞ্জ করতে হবে। হুমকি দিয়েছেন যে আমরা ইরানের উপর আরো অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধাবস্থা ধরে রাখবো। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ব্যাপক চাপের মুখে আছে যে যুদ্ধ এখন সৌদি ভূখণ্ডে তারা ছড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অনেক ব্যস্ত, দেখতেই পাচ্ছেন, সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে এবং আমাদের কলা কৌশলীর পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে আবার অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও অভিনন্দন। আমি একটু কয়েকটা কমেন্ট পড়ে আসি ইউটিউব এবং ফেসবুকে, তারপর আমরা মূল আলোচনায় পৌঁছে যাব। এমডি রিপন লিখছেন, আসসালামু আলাইকুম, ভিসা খোলা উদ্দেশ্যটা কি? তাদের রয়ের কর্মচারীরা ফিরিয়ে নেওয়া, একটা রাস্তা খোলা মাত্র। আপনার কি মতামত জানাবেন? ওই যে ভারতের যে ভিসার যে কথা বলা হয়েছে, আসলে আপনার ভিসা আসলে বিষয়টি হলো ভারত বাংলাদেশ দুইটা প্রতিবেশী দেশ, কিন্তু এই ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই আমরা মনে করি। এখন ভারতীয় জনগণরা কি মনে করে এটা তাদের বিষয়। আর ভিসার বিষয়টা হলো পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে সবসময় একটা যোগাযোগ থাকতে হয়, কারণ আপনারা জানেন যে 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর এই ভূখণ্ডটি নানান ভাগে বিভক্ত হয়। পাকিস্তান এবং ভারত, এদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ, উপরে আপনার নেপাল, ভুটান, আফগানিস্তান, এই সার্কের যে দেশগুলা। পরবর্তীতে আবার পাকিস্তান 2 ভাগ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করি 71 সালে। তো এই বিষয়গুলা যার ফলে হয়েছে কি, এই বিশাল ভূখণ্ডে আপনি শত শত বছর যাবত প্রচুর আত্মীয় স্বজন, মানুষের কমিউনিকেশন। দেখা গেছে তামিলনাড়ুতে একজন আছে, তার ফ্যামিলির একজন বাংলাদেশে আছে, পাকিস্তানে একজন আছে, করাচিতে, তার আত্মীয় ঢাকায় আছে, হ্যাঁ, আবার ঢাকার একজন আছে, তার আত্মীয় দিল্লিতে আছে। এটা খুব হরহামেশা ঘটনা। তো এইসব নানাবিধ কারণে প্রতিবেশীদের মধ্যে যোগাযোগ করতে হয়, এই জন্য ভিসা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এইটা ভারত আমাদের দেশে 24-এর গণ অভ্যুত্থানের পর তারা আচমকা এই ভিসা বন্ধ করে দেয়। কি কারণে করে তারা নিজেরাই জানে। আবার তারা গত কিছুদিন আগে ঘোষণা দিয়ে চালু করে, কিন্তু এখনো তারা সেই পরিমাণ ভিসা দিচ্ছে না। আগে মানে 24-এর গণ অভ্যুত্থানের আগে তারা যে পরিমাণ দিত তার 4 ভাগের 1 ভাগ ভিসাও এখন দেয় না। আমাদের ভিসা না দিলে তাদেরই তো লস হয়েছে। এটা লস লাভ এটা তাদের ব্যাপার, আমরা হ্যাঁ। এটা নিয়ে ভাবার না। তারা খুলছে, ইটস ওকে, না খুললেও আমাদের করার কিছু নেই, তাদের নিজস্ব সিদ্ধান্ত। রিপন ভাই, আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন। আব্দুল সালাম লিখছেন, আসসালামু আলাইকুম কাজল ভাই, আতিক ভাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমাদের জন্য তথ্য সংগ্রহ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওমান মাস্কাট থেকে ধন্যবাদ ভাই। আপনি সবসময় আমাদের টক শো দেখেন, লাইভেও থাকেন, এই জন্য আপনাকে সহ প্রবাসী যত ভাই বোনেরা সারা বিশ্বে রয়েছে সবাইকে আমাদের তরফ থেকে অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। ফারুক আহমেদ তালুকদার লিখছেন, আমি ভারতের আসাম রাজ্যের কাছাড়া থেকে দেখছি। অনেক ধন্যবাদ আপনাকে সত্যি কথা তুলে ধরার জন্য। ধন্যবাদ। এবং আপনাদের কি অবস্থা, আপনাদের সামাজিক কি অবস্থা, আপনাদের ওখানে সরকারের সাথে কমিউনিকেশন কেমন, আপনারা নির্বিঘ্নে আপনার ব্যবসা বাণিজ্য বা চাকরি বা জীবন ধারণ করতে পারছে কিনা, এগুলো আমাদেরকে জানাবেন। কোনো সমস্যা হলে আমরা অনুষ্ঠানে সেটা বলবো। আনোয়ার হোসেন লিখছেন, ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই। নাইম লিখছেন, আসসালামু আলাইকুম, আপনাদের অ্যানালাইসিস ভালো লাগে। প্রফেসর জিয়াং আরেকটি ভবিষ্যৎবাণী করেছেন, ট্রাম্প নাকি আমেরিকার ইতিহাসে সব বদলে দিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ কমপক্ষে আগামী 5 বছর স্থায়ী হবে, যাতে সবাই আমেরিকা ভেনেজুয়েলার তেলের উপর নির্ভর হয়। আতিফ ভাই কি বলেন? 2টা কোশ্চেন, একটা হচ্ছে 3 নম্বর, কারণ এই আপনার প্রফেসর জিয়াং কিন্তু আগের তার 2টা কিন্তু ঠিক হয়েছে এবং না, এখন আমরা কিন্তু এটা অনেক আগে থেকেই বলছি। সারা পৃথিবীর আপনি যারা বাবা ভাঙ্গা, জিন ডিকসন, তারপরে প্রফেসর জিয়াং, প্রফেসর জিয়াং তো সব, তারপরে আমাদের ওই যে একজন মুসলিম কাশ্মীরের একজন শানি আবুতুল্লাহ কাশ্মীরি, এরকম নানান ধরনের ভবিষ্যৎবাণী এবং হাদিসের বিভিন্ন কোর্টে আমরা যেটা দেখতে পাই যে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় একটা বড় ধরনের যুদ্ধ হবে এবং একই টাইমে সারা পৃথিবীতে আঞ্চলিকভাবে ছোট 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 অনেক যুদ্ধ হবে। তো এই যুদ্ধের পরিসর স্বাভাবিকভাবেই অনেক বড়, আর 5 বছর চলবে। এটা তো আমরা শুধু ইরান না, আপনি দেখেন ইউক্রেন
রাশিয়া। সাথে রাশিয়ার যুদ্ধ, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধই কিন্তু পৃথিবী দুই ভাগ করে দিয়েছে। রাশিয়ার দিকে আছে চীন, উত্তর কোরিয়া, ইরান, কিউবা, এইসব ভেনিজুয়েলা, এরা ছিল অল্প কয়েকটা দেশ। আর একদিকে ইউক্রেনের সাথে আছে পুরো পশ্চিমা বিশ্ব, মানে ন্যাটো জোট পুরোটা। এবং মজার ব্যাপার কি, সাম্প্রতিককালে আরেকটা সমঝোতা হয়েছে বলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মার্কিনীরা সরাসরি যদি ইউক্রেনকে অস্ত্র দেয়, তখন রাশিয়া সহ সারা পৃথিবীতে এটা এফেক্ট করে। এই জন্য মার্কিনীরা এখন অস্ত্র এনে পৌঁছে দিবে তুরস্কে, এরদোগানকে। এরদোগান সেই অস্ত্র পৌঁছে দিবে ইউক্রেন। তার মানে এই যুদ্ধ তো থামানোর কোনো উদ্যোগ নেই। তারপরে এই যে বিশ্ব খাদ্য সংস্থা, আমরা তো 2 দিন আগে বলেছিলাম যে খাদ্য সংকট, বিশ্ব খাদ্য সংস্থা গতকাল বলেছে যে হ্যাঁ, ইউক্রেনের এই গম রফতানিতে যেহেতু রাশিয়া বাধা দিচ্ছে, সারা পৃথিবীতে এবার খাদ্য সংকট আরো প্রকট হবে 2027-এ। তার মানে এগুলো তো যুদ্ধ বৃদ্ধিরই আলামত। তারপরে প্রাকৃতিক দুর্যোগ, এইসব সারা পৃথিবীতে কিন্তু এখন হঠাৎ করে দেখেন ভূমিকম্পের প্রভাব কিন্তু ব্যাপক। আজকে সকালেও ঢাকায় ভূমিকম্প হয়েছে, গতকাল হয়েছে, পরশুদিন মনে হয় ইন্দোনেশিয়ার কোথায় হয়েছে, এর আগে দক্ষিণ আমেরিকার ওইসব জায়গায় হচ্ছে, ভেনেজুয়েলা হলো, তাও কলম্বিয়া হয়েছে। তো হাদিসে কিন্তু এইটাও আছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের পূর্বে সারা পৃথিবীতে দুর্যোগ এমন ভাবে আসবে, মানে একটা তসবির সুতাটা কেটে দিলে তার দানাগুলো যেরকম একটার পর একটা খসে পড়তে থাকে, পৃথিবীতে এরকম দুর্যোগ লেগেই থাকবে। তো আমরা কিন্তু এখন সেটা দেখছি, কোথাও শান্তির আভাস নেই, মুখে মুখে শান্তির কথা বলা হচ্ছে। আর ইরানিরা কিন্তু অফিসিয়ালি এই যে আপনি নতুন রাহবার যে তার সেনাবাহিনীকে পুনর্বিন্যস্ত করেছে, আপনি দেখবেন তার 6 জন শীর্ষ কমান্ডারকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা যুদ্ধে এর আগের বাহিনীগুলোর যারা কমান্ডার ছিল তারা মার্কিন হামলায় মারা গেছেন। হ্যাঁ, তো তারপরেই কিন্তু উনি নতুন পুনর্বিন্যাস করছেন, এবং এইটাকে যারা মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ বা যুদ্ধ বিশেষজ্ঞ, সামরিক বাহিনীর লোকজন, তারা বলছেন যে এইটা নতুন করে আরো যুদ্ধ করার প্রস্তুতি। এবং ইরানিরা বলছে যে তাদের যে বিশেষ বাহিনীর কমান্ডাররা আছে, ওনারা বলতেছেন যে আমরা আমাদের যুদ্ধের সময়ে যে অস্ত্র নির্মাণ ক্ষমতা, এটা আরো বৃদ্ধি পেয়েছে। তাদের যে অস্ত্র এই পর্যন্ত ব্যয় হয়েছে তার চেয়ে বেশি তারা এই কয়েকদিন আবার বানিয়ে ফেলেছে। তো এইটা কিন্তু আজকে আবার জেরুজালেম পোস্ট এবং ওয়াশিংটন পোস্ট, এইসব জায়গায়ও কিন্তু এই নিউজটা এসেছে, ইসরায়েলের মন্ত্রীদের উদ্বেগ নিয়ে, যে তারা ভেবেছিল যে ইরানের বুঝি সব শেষ হয়ে গেছে, তারা আর যুদ্ধের অস্ত্র নির্মাণ করতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে যুদ্ধকালীন সক্ষমতা তাদের আগের চেয়ে বেশি। আরেকটা কথা যেটা জানতে চেয়েছেন, আরো টপিক আমি শুনবো মূল নিউজে, আমেরিকা তৃতীয়বারের মতো কি হতে পারবে কিনা, ট্রাম্পের পক্ষে সম্ভব কিনা, মানে এটা তো সংবিধান চেঞ্জ করতে হবে। না, তৃতীয়বারের মতো না, মানে বিষয়টা হইলো, বলা আছে মার্কিন সংবিধান পরপর 2 বার হইতে পারবে না, একটু গ্যাপ দিয়ে আবার হইতে পারবে। ট্রাম্প তো মাঝে গ্যাপ গেছে, এখন একবার আসছে, সে আরেকটা টার্ম যদি জিতে তাইলে আসতে পারবে, যদি জিতে। তো এখন তো অলরেডি আমরা আজকে দেখছি যে ট্রাম্পের যে যুদ্ধ শুরু করার সময় তার জনপ্রিয়তা 50-50 ছিল, কিন্তু এইটা এখন 7% পড়ে গেছে এই যুদ্ধের ফলে। তার মানে 57 তার বিরুদ্ধে, 43 তার পক্ষে। তো এই 43-র মধ্যেও তো অনেকে আছে যারা ভোটই দেয় না। হ্যাঁ, তো এইগুলো বিষয় আছে। তো সামনে আমাদের নভেম্বর পর্যন্ত অপেক্ষা করি, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কি ঘটতে যাচ্ছে। নাইম ভাই, আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। মুস্তাক আহমেদ লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, ফেঞ্চুগঞ্জ সিলেট থেকে আপনাদের লাইভ শুনতে খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। আমি কিছু ফেসবুকের দর্শকদের কমেন্ট পড়ে তারপর সরাসরি আতিক ভাইয়ের কাছে চলে যাব। জিয়াউল হক লিখছেন, আতিক ভাই, কাজল হায়দার, আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো লাগে, নিয়মিত ওমান থেকে দেখি, আপনাদের দুজনকে ধন্যবাদ। ওমান প্রবাসী ভাই বোনদেরও আমাদের পক্ষ থেকে আপনি ধন্যবাদ জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমিনুল ইসলাম আমি লিখছেন, ভেরি গুড ডিসকাশন, থ্যাংক ইউ ভেরি মাচ কাজল হায়দার অ্যান্ড আতিক ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের। এমডি রিয়াজ আমাদের লাভ রিয়াক্ট দিয়েছেন। ফয়জল মিয়া সুনামগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ। শাহ আলম সৌদি আরব থেকে দেখছেন। এমডি এস ইউসুফ আমাদেরকে অভিনন্দন জেনেছেন, উনি দেশের বাইরে থেকে দেখছেন, ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলে রাখি, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে, বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন কমেন্টে জানান। আমরা অনুষ্ঠান চলাকালীন আপনাদের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বা চলাকালীন সময় আমরা কমেন্টে উত্তর দিয়ে দেবো। আতিক ভাই কোত্থেকে শুরু করবেন? ট্রাম্পের বেশ কয়েকটি নিউজ আছে। ট্রাম্পের আগে আমরা আজকে বাংলাদেশ থেকে শুরু করি। আচ্ছা, বাংলাদেশের ফুটবল প্রেমিকরা অনেকেই আমাদের আর্জেন্টিনার ভক্ত, বিভিন্ন দেশের ভক্ত। তো আর্জেন্টিনা 90-এর দশকের আর্জেন্টিনা ফুটবল দলের যে খুব আলোচিত খেলোয়াড়, আর্জেন্টাইন কিংবদন্তিও বলা হয় তাকে, ক্লদিও ক্যানেজিয়া, তার বয়স এখন 59 বছর। তিনি আজকে আমাদের এই যে ঢাকার বাড়িধারার পেছনের একটা এলাকা আছে, ওই এলাকায়
ফর্টিস ডাউনটাউন রিসোর্ট আছে একটা, সেইখানে ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন লিগ 2026-এর গ্র্যান্ড ফাইনাল, সেইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজকে বিকাল 3:15টার দিকে, এবং ফাইনালে খেলবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ও নেভি কলেজ ঢাকা। মোট 36টি স্কুলের অংশগ্রহণে এই লিগ হয়েছিল এবং এর আয়োজন করেছিল স্পোর্টস ম্যাজিকা ও ফর্টিস এফসি। তো এটা স্বাভাবিকভাবে একজন বিশ্বখ্যাত কিংবদন্তি প্লেয়ার ঢাকায় আসছেন, এটা আমাদের জন্য। উনি দিয়াগো ম্যারাডোনার সাথে খেলেছেন। উনি ম্যারাডোনা এবং গ্রাবিয়েল বাতিস্তুতার সাথে খেলেছেন। ইনি মোট 15 বছরেরও বেশি সময়ে মোট 50টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং 16টি গোল করেছেন। তার বাংলাদেশে আসা মূলত এই তরুণ ফুটবলারদের বা তরুণ প্রজন্মকে উৎসাহ দেয়া। তো এই ছিল আজকের একটা আশা জাগা নিয়ে খবর, মানে আশা মানে এটা গুড নিউজ আর কি বাংলাদেশে। এর আগেও দেখেছি আমরা জিনেদিন জিদান থেকে শুরু করে আর্জেন্টিনা পুরো দল এসেছিল, তো এগুলা একটা গুড সাইন আর কি। তো এখন স্বভাবতই আমরা আবার চলে যাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের দিকে আর কি। তো যুদ্ধে গেলে আমরা যে জিনিসটা দেখি যে এইখানে একটা ট্রাম্প আর কি, তিনি আবার নতুন করে হুমকি দিয়েছেন যে আমরা ইরানের উপর আরো অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধাবস্থা ধরে রাখবো। এই যে আপনি একটু আগে বললেন যে 5 বছর, তো এটা তো তাই, অলরেডি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আপনি ইয়েমেনের যুদ্ধ দেখেন, ইয়েমেন তো ইরানের একটা পার্ট, সেই ইয়েমেনের সাথে সৌদি আরবের যুদ্ধ কিন্তু 10 বছর হয়ে গেছে। লেবানন ইরানের একটা পার্ট, ইরানিরাও মনে করে, লেবানের প্রতিরোধ যোদ্ধারাও মনে করে, তারা এবং ইয়েতেও তারা একই ধর্ম বিশ্বাসের অনুসারী। তো আবার এইদিকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের দেখেন, তো যুদ্ধ চলছে, কিন্তু খুব ডেঞ্জারাস ভাবে কিন্তু গত 3-4 বছর যাবত এগুলা চলছে। এবং ইরানের আরেকটা সহযোগী শক্তি ছিল ভেনিজুয়েলা, সেইটাকে আমেরিকা দখল করে নিয়েছে। হ্যাঁ, কিউবার দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু যেহেতু এখানে রাশিয়া একটা সেফ গার্ড হিসেবে আছে, নিয়মিত রাশিয়া ওইখানে জাহাজে ভরে তেল পাঠায়, হ্যাঁ, কোন রকম টিকিয়ে রেখেছে, যার ফলে এটা কিছু, আর কিউবার জনগণও একটু অন্য টাইপের, যেহেতু ফিদেল কাস্ট্রোর দেশ, তো যার ফলে সেখানে তো ট্রাম্প সেই অবস্থায় অর্থনৈতিক চাপ বাড়াতে চাচ্ছেন ইরানের উপর, এবং এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আপাতত তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে দেশটি অর্থনৈতিক সংকটকে আরো গভীর করে দেওয়ার কৌশল নিয়ে। একটা মজার ব্যাপার খেয়াল করবেন, আমেরিকা করে কি, ইরান যা বলে ওইটাই 2 দিন পরে তা বলে। যেমন ইরান বলে যে হরমুজে কিন্তু আমেরিকা সেই ওই যে ফেব্রুয়ারির আক্রমণের পরেই ওখান থেকে 2200 কিলোমিটার দূরে চলে গেছে, এবং ছোট ছোট জাহাজগুলো 700-800 কিলোমিটার দূরে, আর তারা বলতেছে হরমুজ আমাদের দখলে। তো এইটা ওই যে ইরানের যে আপনার সরকারের পক্ষ থেকে ইরান প্রায়ই বলতেছে যে ইরানকে ধ্বংস করতে এসে আমেরিকা আসলে ট্রাম্প কার্ড তুলে দিয়েছে ইরানের হাতে। কারণ কি, ইরান আসলে বুঝতেই পারেনি যে এই ট্রাম্প কার্ডটা এত কার্যকরী হবে। সে তার মূল ভূখণ্ড থেকে যুদ্ধটাকে হরমুজ নিয়ে গেছে। হরমুজের এই যুদ্ধের প্রভাব কিন্তু সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। হ্যাঁ, পৃথিবীর সব দেশ এখন ইরানের কাছে নতজানু। আবার ইরানের যে আপনার বিপ্লবী বাহিনী আছে, তাদের যে একজন কমান্ডার, উনি বলছে আমরা এমন এক যুদ্ধ করছি যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হয়, মানে ইরান যেটা বলে আমেরিকানরাই ওইটাই বলে। তো কিভাবে ক্ষতি হয়, তো ইরান বলতেছে যে আমরা $7,000 দিয়ে তাদের $35 মিলিয়ন হার্মিস ড্রোন বা অন্য টাইপের MQ ড্রোন ফালায় দিই। আচ্ছা, তারপরে আমাদের $1,60,000 ছোট ক্ষেপণাস্ত্র দিয়ে আমরা $12 কোটি F-35 কে আঘাত করি। তার মানে অর্থনীতিটা তো ওই জায়গায়। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্যের দাম দ্রব্যমূল্য বেড়ে গেছে। তারপরে আপনার ওদের তেলের, এই যে আরো 15 দিন আগে আমরা শুনছিলাম তাদের ওই যে 3 কোটি ব্যারেল তেল রিজার্ভ আছে। হ্যাঁ, তো এই 3 কোটি ব্যারেল থেকে আবার কমছিল 2 কোটি কত যেন। তো এই গত 15 দিনে সেটা কি আর কমে নাই? অবশ্যই কমছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ব্যাপক চাপের মুখে আছে। আর যদিও এখন পর্যন্ত আর নতুন করে কোনো হানাহানির মানে বোমা টোমা একজন আরেকজনকে মারেনি, এই কারণে তেলের দামটা গত 3-4 দিন যাবত স্থিতিশীল আছে। 89 সামথিং, ওই 4-5 সেন্ট কমে বাড়ে এরকম এর মধ্যেই আছে, মানে খুব বেশি লড়চড় করতেছে না। তো এইসব কারণেই আপনার এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে মানে তীব্র সমালোচনাও হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে, এবং তাদের যে সিনেটর আপনার ক্রিস ভ্যান হোলেন, তিনি চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন, এবং পাশাপাশি ট্রাম্প এবং তার যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া তার পোস্টে তিনি বলেন, মার্কিন সেনা সদস্যদের প্রতি ট্রাম্প ও হেগসেটের উদাসীনতা লজ্জাজনক। এই যুদ্ধ আমাদের দেশকে আরো নিরাপদ করছে না, বরং ট্রাম্প প্রশাসন যেভাবে এই বিষয়টি মোকাবেলা করছে তারও সমালোচনা করেন তিনি আর কি।
মানে ঘরে বাইরে সব জায়গায় চাপে রয়েছে হ্যাঁ, এই ভদ্রলোক। সব জায়গায়। এবং আরো একটা মজার ব্যাপার হলো, মানে ট্রাম্প কিন্তু ইরানের বিরুদ্ধে, মানে অন্য সে সোমালিয়া, ইরাক, আফগানিস্তান এইসব দেশে যখন সে যুদ্ধ করতে গেছে, সে কিন্তু টেকনিক্যালি এমন এক প্রচারণা চালায়, আপনি জানবেন যে পশ্চিমারা প্রচারণা চালায় কি সত্য মিথ্যার মিশেল দিয়ে। মানে আপনি বুঝতে পারবেন না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কারণ আপনি পুরা মিথ্যা বললে তো লোকজন ধরেই ফেলবে যে সরাসরি। এই জন্য তারা করে কি সবসময় সত্য মিথ্যা। এবং আন্তর্জাতিক রাজনীতি, দেশীয় রাজনীতি, বাংলাদেশের ইতিহাসের রাজনীতিও আপনি দেখবেন যে সব রাজনৈতিক নেতা কর্মীরা এসব সত্য মিথ্যার মিশেল তৈরি করে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। তো এইরকম আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করে, মানে সরকারকে তো আর আপনি বিভ্রান্ত করতে পারেন না। আফগানিস্তান, ইরাকে যাই করছেন, এখন ইরানে এসে তো তারা ধরা খেয়ে গেছে। জাপান এসে ইরানকে বলতেছে ভাই আমি আলাদা সেটেল করি আপনার সাথে। দক্ষিণ কোরিয়া, তো আমেরিকা, ইউরোপিয়ান নেটো শক্তিকে তার সাথে সরাসরি আনতে পারেনি, তারা সাইড লাইনে গোপনে আসতেছে, সরবরাহ অস্ত্র দিতেছে গোপনে, কিন্তু প্রকাশ্যে কিন্তু সবাই ইরানের কথা বলতেছে। ঠিক দক্ষিণ কোরিয়াকেও ট্রাম্প নিজেই বলছে যে আমি তাকে সিউলকে প্রস্তাব দিয়েছি, তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট লি জে মিয়ং, উনি ট্রাম্পকে জানিয়েছেন ধন্যবাদ না, মানে আপনি প্রস্তাব দিয়েছেন ধন্যবাদ, কিন্তু না, আপনার সাথে আমরা নাই। তো আজকে সকালেই মানে ট্রুথ সোশ্যাল স্পেশাল দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি নিশ্চিত করেন। এবং ট্রাম্প লেখেন, কিছুটা অপ্রাসঙ্গিক হলেও আমি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম তারা ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজে আমাদের সঙ্গী হতে চায় কিনা, এবং তারা বলেছে ধন্যবাদ না। হাসতেছি আমি, সে নিজেই আবার সেটা টুইটে পোস্ট করছে, মানে এই লোকটাকে আপনি কি বলবেন? হ্যাঁ, এবং আরো মজার ব্যাপার, এই টুইটে নিউজে আসছে আরেকটু পরে আপনি যদি দেখেন ট্রাম্পের টুইটটা, সেখানে সে ক্ষুব্ধ হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতি, এবং ক্ষুব্ধ হয়ে সে বলছে যে যৌথ মহড়ার পরিসর আমরা কমাবো দক্ষিণ কোরিয়ার সাথে, এবং পরিমাণও কমাবো। হ্যাঁ, তো দক্ষিণ কোরিয়া বলছে না, এটা আগের শিডিউল মেনে চলবে, কিন্তু ট্রাম্প বলছে এটা আর কি, মানে তার মানে একটা। আবার এই দক্ষিণ কোরিয়া, এদেরকেও কিন্তু বিশ্বাস নেই, কারণ এই দক্ষিণ কোরিয়ায় 2019 সালে আপনার আমেরিকার কথায় ইরান তাদের কাছে তেল বিক্রি করছে, সেইটার $700 কোটি আটকায় দিছিল, এবং সেই টাকাটা অনেক ডিলে করছে। পরে এই যে গত বছর মনে হয় একটা আলোচনার মাধ্যমে সেটা যে কোরিয়া থেকে তাও কাতারে ফান্ড ট্রান্সফার করছে, তাও সেই ফান্ড কি ইরান ঔষধ ইত্যাদি ইত্যাদি জরুরি কাজে ব্যবহার, মানে খুব নজরদারির মধ্যে। আর আমার টাকা, আমার তেল বেচা টাকা আমি, মানে তো এই সব কোরিয়ানরা তো এগুলাও মুশকিল, কারণ এই কোরিয়াও কিন্তু আপনার মনে রাখতে হবে যে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া, এই সাউথ কোরিয়া কিন্তু মার্কিনীদের পাপেট, ঠিক যেমন সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলা, তুরস্ক, মিশর, পাকিস্তান, একইভাবে দক্ষিণ কোরিয়াও তাই। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন এরাও এইদিকে কিন্তু চায়নার বিরোধী, মার্কিন, তো এগুলা তো একদিকে গেল। তারপরে আপনার এখন কিন্তু আরেকটা জিনিস চলছে, আপনার যে সৌদি আরবের পাশে যে আমরা যেটা মক্কা জোট বলি আর কি, মক্কা জোট, এটার আমি বলি মার্কিন ইসলামিক জোট। হ্যাঁ, তো এইটা নিয়ে কিন্তু এই যে মজার ব্যাপার, ট্রাম্প আজকে এই চুক্তিকে স্বাগত জানিয়েছে অফিসিয়ালি, এবং তিনি ট্রাম্প তার যে এই আনাদুল্লু সংবাদ সংস্থার খবর এটা প্রকাশ হয়েছে, এখানে ট্রাম্প বলছেন এটি একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। ওয়াও, হ্যাঁ, মানে ট্রাম্প এটাকে স্বাগত জানিয়েছে। আপনার বুঝতে হবে যে ওই আমাদের একজন রাজনীতিবিদ হোসেন শহীদ সরওয়ার, উনি যখন ভারত সংযুক্ত ভারত থেকে ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময়, তখন ওনার পক্ষে ওনার যে আমরা ধর্মের নাম উচ্চারণ না করি, ওই বিরোধীরা তারা খুব, তখন মুসলমানরা যখন তাদের ওনাকে প্রশ্ন করলো, তখন উনি বললেন যখন দেখবা তারা আমার খুব প্রশংসা করছে তখন বুঝবা আমি তোমাদের ক্ষতি করতেছি, আর যখন তারা আমাকে গালাগালি করবে তখন বুঝবা যে আমি ঠিক লাইনে আছি। তো আমেরিকা যেহেতু তাদের প্রশংসা করতেছে, আপনারাই বুঝে নেন যে তারা কোন লাইনে আছে। তো এই ওয়াও এর ক্ষেত্রে তারা এটা করে, মূলত আপনি খেয়াল করেন যে মার্কিন পন্থী যে ইসলামিক দেশগুলো তারা কি কাজ করছে, তারা মূলত ইসরায়েল বিরোধী শক্তিগুলো তাদের বিরুদ্ধে লড়াই করছে। এই জোটের মূল টার্গেট হলো ইয়েমেন, কারণ ইয়েমেন থেকে বাবাল মানদেব দিয়ে আমেরিকানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্যই। তারপরে ইয়েমেন থেকে ইসরায়েলের সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারা হয়েছে, যেগুলো তারা ঠেকাতে পারেনি। তো সেই ইয়েমেনকে ঠেকানোর অজুহাত নিয়েই এখন 3 দেশের এই জোট, এবং এখন কিন্তু আপনার ইয়েমেনের সৌদি এবং ইয়েমেন বর্ডারে ব্যাপক লড়াই চলছে, উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যুদ্ধ এখন সৌদি ভূখণ্ডে তারা ছড়িয়ে দেবে।
বুঝেন কিন্তু মানে সৌদি আরব কিন্তু এতদিন মোটামুটি একটা ঠান্ডা এবং ঢিমেঢালা অবস্থায় ছিল, হ্যাঁ। সেইটা কিন্তু এখন একটা অন্যরকম পরিস্থিতিতে যাচ্ছে। তারপরে ইরানের যে আপনার স্পিকার বাকের কালিবাফ, ইনি কিন্তু আজকে যে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম তাদের আইআরআইবির এক অনুষ্ঠানে বলেছেন, যুদ্ধ ও শান্তির চক্রে আটকে পড়া এড়াতে তেহরানকে অবশ্যই প্রতিরোধের একটি বিন্দুতে পৌঁছতে হবে। এবং এর আগে তিনি গত ১লাই আগস্ট তিনি বলেছেন যে চলমান যুদ্ধে জয়লাভ করছে ইরান এবং এই জাতিকে একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এবং তিনি আরেকটা তথ্য দিয়েছেন, সেটা হলো যে ভিয়েতনাম যুদ্ধে যে অস্ত্র বা ফায়ার পাওয়ার শক্তি ইউজ করেছে আমেরিকা, তার চেয়ে বেশি তারা ইরানে ব্যবহার করেছে। তার মানে এইটা একটা বিশাল তাদের জন্য বিষয়। তারপরে আবার এদিকে আপনার মিশরে কিন্তু আরেক ঘটনা ঘটছে, গত সপ্তাহখানেক যাবৎ মিশরে কিন্তু তুরস্ক এবং সৌদি আরবের গোয়েন্দা প্রধানের সাথে মিশরের গোয়েন্দা প্রধান সম্ভবত আল আলী না কোন শহরে যেন তারা বৈঠক করেছে, আল আলামেইন শহরে আর কি, হ্যাঁ, সেইখানে বৈঠক করেছে। তো সেই বৈঠকের পর এখন আবার আপনার মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত এবং তার জামাতা জেরার্ড কুশনার সেও আসছে। এবং গতকাল কাতার ভিত্তিক যে আল জাজিরা তারা জানিয়েছে যে তাদের প্রতিরোধ যোদ্ধাদের তাদের পক্ষ থেকে কুশনারের সাথে একটা বৈঠক সম্ভবত কালকে হয়েছে বা আজকে হবে এরকম। তো এই বৈঠকে কুশনারের বক্তব্য হলো যে না, এটা তো আসলে আমরা কোনো ওইরকম বৈঠক না, আমরা কিভাবে ট্রাম্পের যে পিস প্রসেস সেটা বাস্তবায়ন করবো সেই জন্য এসেছি। কিন্তু বাস্তবতা আপনি খেয়াল করেন, ওরা যাই বলুক যে তারা এখন কোনোভাবেই তারা এই অঞ্চলটা নিয়ন্ত্রণ নিতে পারতেছে না। এই কারণে তারা এখন আসছে যে একটা সমঝোতা করা যায় কিনা এদের, মানে কারণ সব জায়গায় তো তার এক্সিট দরকার। সে যদি এই পিস প্ল্যান বলে এখানে পইরা থাকে তখন তো মানুষ বলবে যে সে হলো বেটা ইরানের সাথে তো পারেই না, ইরানের শিশু সমর্থকের সাথেও পারে না। আবার এখানে তো অনেক টাকা পয়সা উঠানো হয়েছে পিসটাকে ফান্ড নামে, আপনি জানেন। আচ্ছা আতিক ভাই, কালকে রাতে যখন আমি রাত 12টার দিকে লাইভ করি ফেসবুকে, এক দর্শক, কুয়েতি দর্শক আমাকে বলল যে আমি যখন আপনার তথ্যটা দিলাম, আমরা জানতে যে 2 দিন ধরে ওখানে একটা সামরিক একটা বিদ্রোহ বা একটা ঘটনা ঘটতেছে। উনি বললেন যে এই ধরনের ঘটনা আপাতত আমাদের চোখে পড়ছে না, কিন্তু কড়া নজরদারির মধ্যে আমরা সবাই আছি, হতে পারে এমন কিছু, কিন্তু এই ধরনের বাইরে আমরা কিছু এখনো দেখছি না। না, আমরা তো মানে মূল বিষয়টা ওইটা তো ঘটতেছে, তাদের বিরোধী দলের যে নেতা, মানে বিরোধী সরকারের যে ভিন্ন মতাবলম্বী তাদেরকে গ্রেফতার করতেছে, এবং এই গ্রেফতারের কারণে জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে এবং সামরিক বাহিনীর একটা অংশ জনগণের সাথে কয়েকটা জায়গায় বিক্ষোভে অংশ নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আরো যেটা আসি, আপনার ইরান এই প্রথমবারের মতো তারা স্বীকার করেছে যে গত 2 দিন আগে যে আরব আমিরাতের যে 2টা জাহাজ হরমুজে হিট হয়েছে, এটা কোনো উপর দিয়ে হিট করেনি, তারা পানির নিচে আন্ডার ওয়াটার ড্রোন ইউজ করেছে। হ্যাঁ, তো এইটা কিন্তু এখন এইসব শক্তিদের জন্য নতুন একটা আতঙ্ক যে ইরান এখন আন্ডার ওয়াটার ড্রোন ইউজ করেছে। এবং আরেকটা ব্যাপার, মানে মধ্যপ্রাচ্যে যেসব পরিবর্তনগুলো ঘটতেছে, যে আল আকসায় কিন্তু আল আকসা মসজিদ প্রাঙ্গণে জেরুজালেমে এতদিন ওই ধর্মের লোকেরা, মানে ভিন্ন আমাদের যে কাউন্টার ধর্মের লোকরা, ইসরায়েলের লোকেরা যাইতো, তারা কিন্তু তাদের ধর্মগ্রন্থ সাথে নিতে দিত না বইটে। কিন্তু এই প্রথম ইসরায়েল তাদেরকে সেইখানে তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে প্রবেশ করার অনুমতি দিয়েছে এবং তারা এটা যে কোনো সময় দখল করে নিতে পারে অফিসিয়ালি। আর মুসলমানদেরকে ওইখান থেকে, যেমন জর্ডানের বাদশার প্রতিনিধি এখানে ইমাম হিসেবে নিযুক্ত, তাদেরকে একটা কমিটি আছে, তাদেরকে হয়তো বেড টের করে দিবে, এই লেভেলে গেছে। মার্কিনীদের জন্য আরেকটা নতুন তথ্য মার্কিনীরাই দিচ্ছে, তাদের পত্রপত্রিকাগুলোই লিখতেছে যে 5,000-এর বেশি অধিক মানসিক রোগী নিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্য ছাড়ছে। হ্যাঁ, তো এইটা তো তাদের একটা বিষয়। তারপরে আপনার ইরানের পক্ষ থেকে কিন্তু তাদের যে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আরেকটা চমৎকার ঘোষণা দিয়েছে গতকাল, সেটা হলো এই অঞ্চলে কোনো মার্কিন সৈন্যকে যদি শেষ করে দিতে পারে বা জীবিত ধরতে পারে তাহলে তার জন্য $30,000, আর এটা যদি কোনো নারী যোদ্ধা বা কোনো নারী করে তাহলে তার জন্য সেটা দ্বিগুণ, $60,000, এবং যেই অস্ত্র সে ব্যবহার করবে সেই অস্ত্রটাও জাদুঘরে রাখা। তার মানে এরা কিন্তু ইরানিরা আরো উজ্জীবিত হয়ে উঠছে। মার্কিনীরা যেখানে পিছুটান দিচ্ছে কিভাবে সেফ এক্সিট করবে, উল্টা ইরানিরা কিন্তু কাউন্টার। আর এইটা মার্কিনী বিভিন্ন এবং ইসরায়েলি পত্রপত্রিকায় হচ্ছে, মানে জানা গেছে যে আসলে আমেরিকানরা একটা স্থল অভিযানও ইরানে চালানোর সম্ভাবনা বাতিল করে দেয়নি,
এবং মক্কা চুক্তির পরে এটা তারা আরো বেশি উৎসাহিত হয়েছে এবং তারা বলতেছে যে স্থল হামলা বা অবরোধও হইতে পারে। এই অবরোধটা যেসব দেশ তাদের পক্ষে থাকতে পারে, টার্কি, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া আর আজারবাইজান। তো এইটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি এইসব মানে ইরান এখন একটা সাইডে যুদ্ধ করতেছে, আর্মেনিয়া, আজারবাইজান ওই ফ্রন্ট, তুর্কমেনিস্তান ওইদিকে কিন্তু যাচ্ছে না, কিন্তু ওইটাও যে কোনো সময় কিন্তু মানে এই যে যুদ্ধ বলতেছে 5 বছর, জি, যে জি। কোরিয়ান চাইনিজ এক্সপার্ট, তো এটা কিন্তু সেইটারই লক্ষণ। কারণ অলরেডি আপনি দেখেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 6 মাস চলে গেছে দেখতে দেখতে। হ্যাঁ, এবং দেখতে দেখতে আপনি দেখবেন যে যুদ্ধ। হুম, হ্যাঁ, আর ইরানিরা তো এটা ইয়ে করতে অভ্যস্ত। আর আমাদের এই অঞ্চলের আরেকটা খবর দেই, আপনি এই যে পাকিস্তানকে আমরা বলি, পাকিস্তানও কিন্তু এখানে একটা জিওপলিটিক্সে আরেক ধরনের গেম খেলতেছে। তারা কিন্তু আফগানিস্তানে কিছু বিদ্রোহের মদদ দিচ্ছে। কারণ ওই যে পাকিস্তানের যে শাসক গোষ্ঠীর স্বপ্ন হলো আফগানিস্তানে একটা প্রদেশ আছে বাদশা খান প্রদেশ, এবং এইটা কিন্তু এবং পাকিস্তানের ওই যে কাশ্মীরের ওই দিক দিয়ে উপরে, ওইটার লেন্থ কিন্তু খুব চিকন, মানে 3-4 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা। ওই প্রদেশটা, এবং ওইখানে আফগানিস্তানের সামরিক কি খনিজ সম্পদ বেশ শক্তিশালী, এবং বলা হয় সেইখানে সোনার খনি আছে, এবং সেইখানকার যে কমান্ডার বাদশা খান প্রদেশের জুম্মা খান, সেইখানকার আফগান যে সরকারের। আফগানি স্থানীয় যে নেতা জুম্মা খান, সে বিদ্রোহ করেছে আফগান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বলছে যে এই অঞ্চলের স্বর্ণ উঠানোর পর এখানে 60% এইখানে ব্যয় করতে হবে আর 40% কেন্দ্র নেবে। কিন্তু আচ্ছা। আফগানিস্তানের কেন্দ্রীয় নেতারা এটাকে ইয়ে করছে। তো এই চান্সে পাকিস্তান তাদের সমর্থন দিচ্ছে, কারণ এই জায়গাটা যদি যুদ্ধের কারণে কোনো কারণে ডিসপ্লেস করতে পারে পাকিস্তান, তাহলে তারা ওই অঞ্চল দিয়ে সোজা উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এই দেশগুলায় প্রবেশ করতে পারবে পাকিস্তান সহজে। হ্যাঁ, তো এই কারণেই পাকিস্তানও এখন ওই জায়গায় একটা অংশ নিচ্ছে। আর এইদিকে এই যে আমরা আমাদের এই অঞ্চলে যে আলোচনা হচ্ছিল ভারত বাংলাদেশ, ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, এটা নিয়ে কিন্তু গতকাল আমরা দেখেছি যে আমাদের জাতীয় পার্টির একজন নেতা জি.এম. কাদের, কেউ তাকে দেখলাম ফেসবুকে ট্রল করছে যে আটকে পড়া ভারতীয় নেতা। হ্যাঁ, আবার উনি নিজেও বলেছেন, যদিও আমি অডিওটা শুনিনি কিন্তু বিভিন্ন নিউজের মধ্যে আছে, যে তিনি একটা সুন্দর কথা বলছেন যে দীর্ঘদিন ভারতের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি তাদের সম্পর্কে ভালো জানি। তার মানে কি, উনি কি বাংলাদেশের লোক না? ওই যে ওই কথাই তো তাহলে আটকে পড়া ভারতীয় হয়, যে উনি ভারতের রাজনীতির সাথে সম্পৃক্ত অথচ উনি বাংলাদেশের নেতা। ইনি বলেছেন যে আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে ভারতীয়রা বিষয়টি সহজভাবে নেয় না। ইনি কি বাংলাদেশের পক্ষে কথা বললেন না ভারতের পক্ষে কথা বললেন, এইটা আমরা বুঝতে পারছি না। এবং আপনার খেয়াল রাখতে হবে, বাংলাদেশে কিন্তু এই যে আমরা অনেকে আওয়ামী লীগকে দায়ী করি যে ভারতের পন্থী-টন্থী, হয়তো ভারতের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক, কিন্তু বাংলাদেশে রিয়েল ভারতীয় যে বংশবদ রাজনৈতিক দল সেটা কিন্তু জাতীয় পার্টি। এবং বাংলাদেশের ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জামাত কেউই কিন্তু কাশ্মীর নিয়ে কোনো কথা বলেনি, মানে কখনোই কাশ্মীর ভারতের অংশ এটা বলেনি। 2019 সালে প্রথম এই জাতীয় পার্টি কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তার মানে এতেই বোঝা যায় যে ভারতের সাথে তাদের সম্পর্কের গভীরতা কতটুকু। তো এই অবস্থায় যে ভারতের যে হাই কমিশনার ত্রিবেদী, উনিও কিন্তু একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর খুব শিগগিরই হওয়া উচিত, এবং তিনি কিছুটা তার বক্তব্যের মধ্যে গতকাল ইউএনবি যে নিউজ করেছে তাকে দেখা যায় যে ভারত হয়তো নাটকীয় কিছু করে বসতে পারে। আচ্ছা। শেখ হাসিনাকে ফেরত ফেরত বা দেওয়া, হাদির যে ওসমান হাদির হত্যাকারীকে ফেরত দেয়, এই ধরনের কিছু করতে পারে। তো এখন সামনে আমরা অপেক্ষা করি, আমাদের তো অপেক্ষা করা ছাড়া আর দেখা ছাড়া কিছু করার নেই। আপনার কাছে কি আর কিছু আছে আতিক ভাই? আপাতত আমাদের কাছে আর কিছু নেই, আজকে মোটামুটি এই পর্যন্তই আর কি। ধন্যবাদ আতিক ভাই এবং দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই প্রতিটা সেগমেন্ট খুব ভালোভাবে বুঝেছেন। আমাদের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের এই অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও লিখে পাঠান। আন্তর্জাতিক যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান অবশ্যই আমাদের ইমেল বা কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।